আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকের ক্লাসে আমরা সমাসের তৃতীয় পর্ব নিয়ে এসেছি, অর্থাৎ আজকে আমরা সমাসের আরও কয়েকটা প্রকারভেদ পড়ব। তো দেখি প্রথমে কমেন্টে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো, যাতে আমি বুঝতে পারি যে গত ক্লাসে যারা ছিলে আজকের ক্লাসে তারা সবাই আছো কিনা, বা আমাদের ওভারঅল স্টুডেন্টদের যে রিটেনশন সেটার কি অবস্থা। মুজাসির আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মির্জ তাজুল জান্নাত ওয়াফা জয়েন করেছে, শিমলা জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, তারপর তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে ডাকতে পারো। আমরা এই সপ্তাহ থেকেই তোমাদের যেহেতু কলেজ খুলে গেছে, এইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের যে টাইমিংগুলো সেই টাইমিংগুলো পরিবর্তন করেছি। যদিও এখন একটা টেস্ট রান চলছে, আমরা দেখি যে তোমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়। অবশ্যই তোমাদের সুবিধার কথা আমরা বিবেচনা করছি এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন স্লটে যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলো নিব। ঠিক আছে? আচ্ছা, সো ইতিমধ্যে আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছো, আমরা ঝটপট ক্লাসটা শুরু করে দিই। আর যারা যারা আমাদের সাথে এখনো জয়েন করেনি, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ডাক দিতে পারো। আজকে আমরা, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, যে বহুব্রীহি সমাস নিয়ে পড়ব। তোমরা প্রথমে আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো যে বহুব্রীহি শব্দটার মানে কি। বহু আর ব্রীহি খুবই কমন একটা অবজেক্টিভ, তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা অনেকবার এসেছে যে বহুব্রীহি শব্দটার মানে কি। আচ্ছা, স্বপনদার বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, কমেন্টে লিখে জানাও বহুব্রীহি শব্দটার মানে কি, দেখি পারো কিনা। আচ্ছা, অনেকেই বলছো আছি। আমান বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে। আই গেস সাউন্ড সব ঠিকঠাকই আছে আমার এন্ডে, আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু দেখি। অনেকে বলছে যে সাউন্ড অনেক কম। এখন কি সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো বহুব্রীহি শব্দটার মানে হচ্ছে বহু ধান আছে যার, কিন্তু ঘটনা হচ্ছে যে বহুব্রীহি বলতে আমরা কিন্তু এমন বুঝি না যে বহু ধান আছে যার, এমনটা বুঝি না আমরা, বরঞ্চ বুঝি যে অনেক অর্থ আছে যার। তার মানে হচ্ছে বহুব্রীহি বাই ডিফল্ট শব্দের আক্ষরিক অর্থ আর ব্যবহারিক অর্থ কিন্তু একই না। এবং সমাসের ক্ষেত্রেও আমরা এই ব্যাপারটাই দেখব। সমাসের ক্ষেত্রেও আমরা দেখব যে বহুব্রীহিতে বলা হচ্ছে একটা, অর্থাৎ ব্যাস বাক্য একটা জিনিস বলছে, কিন্তু দেখা যাবে যে যে সমস্ত পদটা রয়েছে বা সমাসবদ্ধ যে পদটা রয়েছে সেটা বলছে আরেকটা অর্থ। দেখি, যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমনটা একটু আগে আমরা বলছি, যেমন বহুব্রীহি বা বহু ধান আছে যার, সেটারই আক্ষরিক অর্থ হচ্ছে বহুব্রীহি। কিন্তু ঘটনা হচ্ছে বহুব্রীহি বলতে আমরা বহু কিংবা ব্রীহি কোনোটার অর্থে প্রাধান্য দেই না। অর্থাৎ এখানে আমরা অনেক এটাকেও প্রাধান্য দেই না, আমরা ধান এটাকেও প্রাধান্য দেই না। আমরা বরঞ্চ এখানে প্রাধান্য দেই যে অন্য কাউকে। তার মানে এই যে পূর্বপদ আর পরপদ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একটা পূর্বপদে বলা হচ্ছে বহুর কথা আর পরপদে বলা হচ্ছে ব্রীহির কথা। কিন্তু ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন এটা একটা সমস্ত পদে পরিণত হচ্ছে, বহু ব্রীহি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা অন্য কাউকে বোঝাচ্ছে, অর্থাৎ যার অনেক ধান আছে। এই কারণে এটার সমস্ত পদ আর হচ্ছে যে ব্যাস বাক্য সেটা কিন্তু একদম একই রকম অর্থ প্রকাশ করে না। এই জন্যই বলা হচ্ছে যে সমাসের সমষ্টিমান পদগুলোর কোনোটির অর্থই না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। আচ্ছা, তারপর দেখি, বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাস বাক্য রূপে ব্যবহৃত হয়। আচ্ছা, কিরকম? যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যার শব্দটা, ঠিক আছে, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যার এটা আছে, এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার আছে। যেমন আয়ত লোচন যার, আয়ত লোচনা, ঠিক আছে, নীল বসন যার, নীল বসনা। অর্থাৎ এইখানে কিন্তু সাধারণভাবে ব্যাস বাক্যে দেখা যায় যে একটা যার রয়েছে। এই যে আমরা এখানে যার দেখতে পাচ্ছি, আবার যাতেও থাকে অনেক সময়, ঠিক আছে। আবার সহ কিংবা সহিত শব্দের সাথে অন্য শব্দের বহুব্রীহি সমাস হলে সহ এবং সহিতের জায়গায়
দন্তস্ব হয়, সহ এবং সহিতের জায়গায় কি হয়, দন্তস্ব হয়। যেমন বান্ধব সহ বর্তমান, আমরা দেখতে পাচ্ছি শহর বদলে কি হয়, শহর বদলে দন্তস্ব হয়, অর্থাৎ বান্ধব সহ বর্তমান এটা হয়ে যাচ্ছে সবান্ধব, এটা হয়ে যাচ্ছে কি সবান্ধব। আচ্ছা, সহ উদরজাত, সহ উদরজাত অর্থাৎ সহোদর, দেখো এই যে সহটা, এই সহটা পাল্টে গিয়ে কি হচ্ছে, দন্তস্ব হয়ে যাচ্ছে, এই যে দন্তস্ব। অর্থাৎ ব্যাস বাক্যে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে যদি সহ অথবা সহিত থাকে সেটা পাল্টে গিয়ে হয়ে যায় দন্তস্ব, যেমন সহ উদরজাত, সহোদর বা সদর। ঠিক আছে। আচ্ছা, প্রায় 100 জন বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা ক্লাসটা আরেকটু ইন্টারেস্টিং করি, আরেকটু সামনে আগাই। তারপরে আরেকটা রুল দেখি, বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষী শব্দের জায়গায় অক্ষ এবং নাভি শব্দের জায়গায় নাভ হয়। কি বললাম, অক্ষী শব্দের জায়গায় অক্ষ এবং নাভি শব্দের জায়গায় নাভ হয়। কেমন হয় ব্যাপারটা দেখি তো। যেমন কমলের ন্যায় অক্ষিজার কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষিজার কি হলো, কমলাক্ষ। পদ্ম নাভিতে যার পদ্মনাভ, পদ্ম নাভিতে যার কি হয়ে গেল, পদ্মনাভ। ঠিক আছে, দেখো অক্ষির বদলে হয়ে গেল এটা অক্ষ, নাভির বদলে হয়ে গেল কি, নাভ। আচ্ছা, এই রুলটা আমরা বুঝলাম। এই রুলগুলা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, যতটা না বেশি আমাদের জন্য এগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য মনে রাখতে হবে। কারণ তোমাদের এইচএসসিতে যেহেতু সাবজেক্টিভ হিসেবে প্রশ্ন আসবে, সো ওইখানে কিন্তু তোমাদেরকে এমন বলবে না যে আচ্ছা বহুব্রীহি সমাস কিভাবে গঠন করা হয় 5টা নিয়ম লিখো, এভাবে বলবে না। বরঞ্চ দিয়ে দিবে যে একটা সমাস দিয়ে বলবে যে এটা কোন সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, এমনটা দিয়ে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যুবতী জায়াজার, এটা কি হয়েছে, এটা হয়ে গেছে যুবজানি, অর্থাৎ যুবতীর জায়গায় যুব এবং জায়ার জায়গায় জানি হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে বহুব্রীহি সমাসে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু বাকি সবগুলো সমাসের চেয়ে একটুখানি ডিফারেন্ট, এই কারণে কিন্তু আমাদের আলাদা করে মনে রাখতে হয়। আচ্ছা, রং তুলি জিজ্ঞেস করেছে এখান থেকে কোশ্চেন কিভাবে আসে ভাইয়া। দেখো এইচএসসির জন্য তোমাকে প্রশ্ন দিবে যে, তোমাকে বলবে যে একটা শব্দ দিয়ে দিবে, অর্থাৎ একটা সমস্ত পদ দিয়ে দিবে, তোমাদেরকে বলবে যে তোমরা ব্যাস বাক্য সহ ওই সমাসটা নির্ণয় করো। তার মানে তুমি সেখানে শব্দটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তুমি শব্দটার ব্যাস বাক্যটা লিখবা, ব্যাস বাক্য লিখে ওইটা কোন সমাস, সেটা কি বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস নাকি কর্মধারয় সমাস, কোন সমাস তুমি সেটা লিখবা। ঠিক আছে, এটা লিখলেই তোমার জন্য এইচএসসি কমপ্লিটেড। ঘটনা হচ্ছে অ্যাডমিশন লেভেলে তোমাকে কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করতে হবে। সেখানে তোমার এই যে রুলসগুলো রয়েছে, এই রুলসগুলো থেকে কিন্তু অবজেক্টিভ আসে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অ্যাডভান্স লেভেল থেকে আরেকটু প্রশ্ন আসে। এই কারণে তোমাদেরকে আমি একসাথে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এরপরে দেখতে পাচ্ছি আরেকটা রুল, খুবই সহজ। চূড়া শব্দ, চূড়ার বদলে কি হয়, চূড়, কর্ম বদলে সমস্ত পদে কর্মা হয়। ঠিক আছে, যেমন চন্দ্রচূড়া যার, এই চূড়াটা এখানে হয়ে যাচ্ছে চূড়, আর বিচিত্র কর্মজার এটা হয়ে যাচ্ছে বিচিত্র কর্মা। ঠিক আছে, একদম রুলসের সাথে সাথে আমরা এক একটা করে এক্সাম্পলও দেখতে পাচ্ছি। বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দস্থানে গন্ধি বা গন্ধা হয়, যেমন সুগন্ধ যার সুগন্ধি, এই যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন আসি বহুব্রীহি সমাসের ইন্ট্রোডাকশন তো বুঝে ফেলাম, আমরা তো বুঝে ফেলাম যে বহুব্রীহি সমাস কিভাবে কিভাবে গঠিত হতে পারে। এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে বহুব্রীহি সমাস কয় প্রকার, এবং এই প্রকারভেদগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। নাহিদা ইসলাম জিজ্ঞেস করেছে অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে। অ্যাডমিশন টেস্টে তোমাকে একটা শব্দ দিয়ে এইটা কোন সমাস সেটাও জিজ্ঞেস করতে পারে, আবার জিজ্ঞেস করতে পারে যে এটা, যেহেতু অ্যাডমিশন টেস্টে তোমার সাবজেক্টিভের চেয়ে অবজেক্টিভই বেশি, বেশিরভাগ জায়গায় যেহেতু অবজেক্টিভই আসে, সো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন সমাস, এমন জিজ্ঞেস করতে পারে, কিংবা একটা শব্দ দিয়ে বলতে পারে যে এটার ব্যাস বাক্য কি, আবার বলতে পারে যে এইটার নিয়মটা কি, এখানে যে চূড়ার বদলে চূড় হয়েছে বা কিসের বদলে কি হয়েছে, এটার রুলসটা কি। ঠিক আছে, বা মনে করো তোমাকে একটা শব্দ দিয়ে দিল, বহুব্রীহি সমাসবদ্ধ একটা পদ দিয়ে দিল। ঠিক আছে, যে মনে করো আগের স্লাইডে আমরা যেমন দেখছিলাম যে বিচিত্র কর্মা। ঠিক আছে, তোমাকে মনে করো প্রশ্ন দিয়ে দিতে পারে যে বিচিত্র কর্মা এইটা কিভাবে গঠিত হয়েছে, তখন কিন্তু তোমাকে লিখতে হবে যে এইখানে এই যে
কর্মের বদলে কর্মা, এইভাবে করে এটা গঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি বহুব্রীহি সমাস কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। ঠিক আছে, দেখি সমানাধিকরণ। বহুব্রীহি সমাস 1 সমানাধিকরণ, 2 ব্যাধিকরণ, 2 ব্যাধিকরণ, 3 ব্যতিহার, 4 নয়্য, 5 মধ্যপদলোপী, 6 প্রত্যয়ান্ত, 7 অলুক এবং 8 সংখ্যাবাচক বহুব্রীহি এবং 8 সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, আচ্ছা সো 8টা প্রকার। তোমাদেরকে অনেকে ক্লাসে লেকচার শিট চাচ্ছ, আমরা যখন ক্লাসটা শেষ করবো ওভারঅল তখনই তোমাদেরকে লেকচার শিটটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মানে যেই লেকচার শিট বানানো আছে সেটা তো তোমাদেরকে দিয়ে দিতে আমার কোনো সমস্যা নেই, তাই না? সো এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আমি যে কারণে, যেহেতু দেখা যাচ্ছে যে সমাসের কয়েকটা ক্লাস নিতে হচ্ছে, যেহেতু ওভারঅল টপিকটা অনেক বড়, এই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটু ভাগ ভাগ করে তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমরা সহজে অল্প অল্প করে কন্টেন্ট নিয়ে পড়তে পারো, বুঝতে পারো। আর যে কারণে তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে ওই ক্লাসটার লেকচার শিট না দিয়ে সবগুলো একসাথে করে দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে তুমি যদি সমাসের, তোমার কাছে আমি যদি 4টা ক্লাসে 4টা আলাদা লেকচার শিট থাকে, এটা তোমার জন্য পরবর্তীতে তুমি যখন রিভাইজ করার জন্য পড়বা, তুমি যখন এইচএসসি পরীক্ষার আগে পড়বা, এখন হয়তো তোমার জন্য সিলেবাস কম, তোমার কন্টেন্ট ছোট, তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা 4টা লেকচার শিট হোয়াটস দ্য ম্যাটার, আমি কিন্তু পড়ে ফেলতে পারবো। কিন্তু যখন এইচএসসির আগে আরো অনেক কন্টেন্ট থাকবে তোমার কাছে, তখন কিন্তু যত কম জায়গায় বেশি সংখ্যক কন্টেন্ট আটাতে পারবা তত সুবিধা। এবং ওই লং টার্ম ভিশনের কথা চিন্তা করেই কিন্তু তোমাকে আমি একবার সবকিছু কম্পাইল করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি এখন আমরা এই বহুব্রীহি সমাসটা কোনটা কিভাবে গঠিত হয় সেটা প্রথমে একটু স্লাইটলি জানবো, অর্থাৎ হালকার উপর ঝাপড়া একটু দেখবো। এটা মনে রাখা খুব বেশি দরকার নাই। যেমন হচ্ছে সাধারণ বহুব্রীহি কিভাবে হয়, যখন একটা নাউন প্লাস একটা নাউন যোগ হয়, বিশেষ্য আর বিশেষ্য প্লাস যার যখন হয়, তখন এটা কি হয়? বহুব্রীহি সমাস। তখন এটা হয়ে যায় বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহিতে আমরা দেখতে পাই, সমানাধিকরণ বহুব্রীহিতে আমরা দেখতে পাই যে বিশেষণ থাকে, বিশেষ্য থাকে, সাথে যার থাকে, ইকুয়ালস টু সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে ডান। আচ্ছা কি বুঝলাম? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি? পরেরটা নাউন, তার সাথে যোগ হবে যা। অ্যাডজেক্টিভ, নাউন, যা, সবগুলো মিলে হয়ে গেল সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আচ্ছা ফাতেমাটা তার উপর বলছে যে ভাই আমাদের কি রাইটিং পার্টও পড়ানো হবে? হ্যাঁ, আমি তোমাদের এই বেসিকগুলো পড়ানো শেষ করার পরে তোমাদের রাইটিং ক্লাস নিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি ব্যাধিকরণ বহুব্রীহি। বিশেষ্য যোগ বিশেষ্য যোগ ক্রিয়া প্লাস যা কি হয়ে গেল? ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা এগুলো তোমরা একটু ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার বা রুলস এর মতো তোমরা একটু এক নজর দেখে নাও। আমরা যখন একটু পর ইন ডিটেলস পড়বো তখন আমরা ডেফিনেশন, এক্সাম্পল সবগুলো দিয়েই পড়বো। ঠিক আছে, এখানে ওভারঅল আমরা খুব বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমাদেরকে বড়সড় একটা টপিক কভার করতে হবে, যেহেতু আমাদের বহুব্রীহি সমাসটা কিন্তু বেশ বড় একটা টপিক। তারপর হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তারপর কি? তারপর হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আচ্ছা এইখানে একটা বিশেষ্য বিভক্তি আছে, এইখানে একটা বিশেষ্য বিভক্তি আছে, এখানে বিশেষ্য বিভক্তি আছে, তারপর হচ্ছে যে আছে, তারপর ক্রিয়া বিশেষ্য আছে, এইরকম আর কি। ঠিক আছে, আচ্ছা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বলতেই আমরা বুঝতে পারছি যে বহুব্রীহি সমাসের মধ্যপদটা লোপ পায়, যে বহুব্রীহি সমাসের মধ্যপদটা লোপ পায় সেই বহুব্রীহি সমাসকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কি? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হচ্ছে শেষে একটা প্রত্যয় থাকবে। ঠিক আছে, বিশেষ্য থাকবে প্রথমে, এরপরেটাও বিশেষ্য হবে, অর্থাৎ নাউন প্লাস নাউন, এবং এই যে বিশেষ্যটা, এই বিশেষ্যটার সাথে একটা প্রত্যয় যুক্ত হবে, একটা প্রত্যয় যুক্ত হবে। প্রত্যয় আন্ত মানে কি জানো? প্রত্যয় অন্তে যুক্ত, যার আন্ত হচ্ছে অন্ত থেকে এসেছে, অন্ত মানে শেষ, অর্থাৎ শেষে প্রত্যয় যুক্ত আছে এমন যে সমাস তাকে আমরা বলতে পারি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। আচ্ছা তারপরে দেখি, এরপর আমরা দেখতে পাচ্ছি অলুক বহুব্রীহি সমাস। আমরা কিন্তু আগে থেকে একটা জিনিস জানি যে যে কোনো সমাসের ক্ষেত্রে যদি অলুক সমাস হয়, অ মানে হচ্ছে না আর লুক মানে হচ্ছে লোপ পাওয়া,
অলুক বহুব্রীহি মানে কি? অলুক বহুব্রীহি মানে হচ্ছে যেই বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পায় না, যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পায় না সেটাকে বলে অলুক বহুব্রীহি সমাস, সেটাকে বলে অলুক বহুব্রীহি সমাস। আচ্ছা, বুঝলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিশেষ্য থাকে, তার সাথে একটা বিভক্তি থাকে, আবার বিশেষ্য থাকে, আবার একটা জার থাকে, অর্থাৎ নাউন প্লাস বিভক্তি প্লাস নাউন প্লাস জার। এবং অলুক বহুব্রীহি সমাসে কি লোপ পায় না? বিভক্তি লোপ পায় না। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাবাচক বহুব্রীহি, অর্থাৎ সংখ্যাবাচক যে বিশেষ্য সেইটা বসে, প্রথমে একটা সংখ্যাবাচক বিশেষ্য বসে, তারপরে একটা নাউন বসে, তার সাথে প্রত্যয় যুক্ত হয় এবং তার সাথে একটা জার যুক্ত হয়। সবগুলো যুক্ত হয়ে যে জিনিসটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। অর্থাৎ সংখ্যাবাচক যে বহুব্রীহিটা রয়েছে সেখানে কিন্তু একটা নিউমেরিক ভ্যালুর কথা থাকবে। নিউমেরিক মানে কি? একটা সংখ্যাগত কথা মেনশন করা থাকবে, কত একটা সংখ্যা মেনশন করা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি নয় বহুব্রীহি সমাস। নয় বহুব্রীহি সমাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখানে মূলত একটা না বোধক কিছু থাকবে, একটা না, নেগেটিভ, নাই, এরকম কিছু থাকবে, সেটাই হয়ে যাবে নয় বহুব্রীহি সমাস। যেমন বিশেষ্য থাকবে, প্রথমে একটা নাউন থাকবে, তারপরে নাই থাকবে, নং থাকবে, নয় বহুব্রীহি সমাস থাকবে, তারপরে ইকুয়ালস টু হয়ে যাবে নয় বহুব্রীহি সমাস, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা উপায়ে নয় বহুব্রীহি সমাস গঠিত হতে পারে। আমি যখন তোমাদেরকে লেকচার শিটটা দিয়ে দিব, তোমরা তখন পড়লেই ইজিলি বুঝে যেতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এক্সাম্পল সহ একটু বোঝার চেষ্টা করি যে কোন সমাসটা আসলে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের মূল ফিচার হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয়, তবে তাকে যেই সমাস বলে সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, ঠিক আছে? অর্থাৎ পূর্বপদটাও বিশেষণ না এবং পরপদটাও বিশেষণ না। প্রথম যে পদটা, ঠিক আছে, ওইটাও অ্যাডজেক্টিভ না, পরের যে পদটা সেটাও অ্যাডজেক্টিভ না। তাহলে যেটা হয় সেটাকে আমরা বলছি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আমি ছোটবেলায় যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে দেখো, ব্যাধি মানে কি? ব্যাধি মানে হচ্ছে একটা রোগ। মনে করো কেউ মৃত্যু ব্যাধিতে আক্রান্ত, ঠিক আছে? মনে করো ক্যান্সার, এইডস কিছু একটা আক্রান্ত, ক্যান্সারের কথাই ধরো, ঠিক আছে? মনে করো তোমার যে অঙ্গটাতে ক্যান্সার হয় সেই অঙ্গটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে ক্ষয়িষ্ণু হয়ে যায় বা নাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিংবা ওইটার অস্তিত্ব আর থাকে না। বোঝার জন্য বলছি, কিন্তু এটার সাথে গ্রামারের কোনো সম্পর্ক নেই বা এটার সাথে ব্যাধিকরণ হওয়ার কোনো সম্পর্ক নেই, জাস্ট বোঝার জন্য এবং মনে রাখার জন্য বলছি। তার মানে এখন দেখো, এখানে আমি বলছি কোনো পদে বিশেষণ হবে না, অর্থাৎ বিশেষণের কোনো অস্তিত্বই থাকবে না। আমি যেভাবে মনে রাখতাম, দেখো তোমার শরীরের প্রত্যেকটা পার্টিকুলার অঙ্গের আলাদা আলাদা কিন্তু কাজ আছে, আলাদা আলাদা কাজকেই আমরা বলতে পারি বিশেষ বিশেষ কাজ। মানে তোমার মনে করো চোখের যে কাজটা, এই যে বিশেষ কাজটা চোখ দিয়ে দেখা, এটা কি কান দিয়ে করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গের বিশেষ বিশেষ ভূমিকা আছে, অর্থাৎ এইখানে প্রত্যেকটা অঙ্গ সাথে আমরা কি রিলেট করতে পারি? বিশেষণকে রিলেট করতে পারি। এখন মনে করো যে তোমার চোখে ক্যান্সার হলো, চোখে একটা ব্যাধি হলো, তোমার চোখ গেল ক্ষয়ে, ঠিক আছে? তার মানে এটা অস্তিত্বটা নাই হয়ে গেল, মানে নাই, ঠিক আছে? আমরা দেখো এবার পূর্বপদ এবং পরপদ কোনোটাতেই যদি বিশেষণ না থাকে, মানে হচ্ছে এই ব্যাধি হওয়ার কারণে, রোগ হওয়ার কারণে যদি দুইটা অঙ্গই তোমার ক্ষয় হয়ে যায়, দুইটা বিশেষ কাজ করতে পারা অঙ্গ যদি তোমার ক্ষয় হয়ে যায়, নাই হয়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়, বা যেটা সহজে বুঝছিলাম, বিশেষণটা যদি নাই হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তখন আমরা সেটাকে বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। অর্থাৎ যে সমাসে বিশেষণ থাকে না, সহজে বুঝো, যে সমাসে বিশেষণ থাকে না সেটাকে আমরা বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। সেই সমাসকে আমরা বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। গট ইট? বুঝছো কিভাবে আমরা মনে রাখবো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কোনটা? আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো দেখি, বুঝতে পেরেছো কিনা যে কোনটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্টে লিখে জানাও তো দেখি। কমেন্টে একটু লিখে জানাও ব্যাধিকরণ সমাস কিভাবে মনে রাখবো, যে ট্রিকটা তোমাদেরকে বলেছি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। রিমা আক্তার বলছে আই গট ইট, এক্স্যাক্টলি।
আচ্ছা, জি ভাইয়া বলছে রিপা দেবনাথ রংতুলি, জি ভাইয়া বুঝেছি। সাদিয়া মেহজাবিন বলছে এগুলো কি সব খাতায় নোট করতে হবে? নোট করতে হবে না, তোমাকে আমি লেকচার শিটগুলো দিয়ে দিব, তুমি এখান থেকেই পড়তে পারো। বাট টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো, ঠিক আছে, যেটা মনে করো তোমাকে আমি বলে বোঝালাম এতক্ষণ, একটা ব্যাধির সাথে ক্যান্সারের সাথে বিশেষণের কি মিল, অঙ্গের কি মিল, ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে আমি লেকচার শিটে লিখে বুঝিয়ে দিতে পারবো না। নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম হচ্ছে এটা যদি আমি ইভেন ইফ লেকচার শিটে লিখেও দিই, মনে করো এই লেকচার শিটটা পরবর্তীতে অন্য কেউ যদি যায়, তার সাথে যদি আমার কমিউনিকেশনটা না হয়, এটা অনেকভাবে মিস ইন্টারপ্রেটেড হতে পারে, ঠিক আছে। এই কারণে টিপস অ্যান্ড ট্রিকগুলো মনে রাখার যে ট্রিকগুলো আমি তোমাদের শেখাবো, সেগুলো ক্লাসেই থাকবে, সেগুলো লেকচার শিটে আমি লিখে না দেওয়াটাই প্রেফার করি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তারপর আগাই। তো পরপর কৃদন্ত বিশেষণ হলেও, পরপর কৃদন্ত বিশেষণ হলেও আবার কখনো কখনো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। তার মানে এখানে কিন্তু একটা ডিফারেন্ট অ্যাসপেক্টও থাকতে পারে, ঠিক আছে। যেমন এই যে পরপরটা রয়েছে, এটা যদি কৃদন্ত বিশেষণ, ঠিক আছে, কৃদন্ত বিশেষণ কোনটা? এই যে মনে করো কাটা, ঠিক আছে, এই যে মনে করো দুই কান কাটা, এটা কাটা হবে, হ্যাঁ, একটু ফিক্স করে দেই। বোটা খসেছে যা, এটা হচ্ছে বোটা খসা, ঠিক আছে। এই যে খসা কাটা, এগুলো কিন্তু কৃদন্ত বিশেষণ। তো প্রথমত বলা হচ্ছে যে আসলে বিশেষণ জেনারেলি বিশেষণ না থাকলে সেটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়, কিন্তু ইন কেস যদি এটা কৃদন্ত বিশেষণ হয়, তখন কিন্তু ইন কেস এটা যদি কৃদন্ত বিশেষণ হয়, তখন কিন্তু এইটা আমরা কি দেখতে পারি? তখন আমরা কিন্তু এটা দেখতে পারি যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এটা হতে পারে। আচ্ছা, স্বামী বলছে গাইডলাইন সেশন কই ভাইয়া? গাইডলাইন সেশন নিয়ে অলরেডি আমি অপারের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত যেটা ডিসিশন সেটা হচ্ছে অপার আর হচ্ছে শুভ্র মিলে তোমাদের একটা গাইডলাইন সেশন নেবে, যেটা অলরেডি ব্যাচ 21 এর জন্য নেওয়া হয়েছে, এবং 22 ব্যাচের জন্য অপার অলরেডি জিনিসপত্র প্রিপেয়ার করছে। সো হোপফুলি ইউল গেট ইট সুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্যতিহার বহুব্রীহি সমাস, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ব্যতিহার, আচ্ছা, এইটা কিভাবে আমি মনে রাখতে পারি? ব্যতিহার, দেখো, ব্যতি বাদ দিলাম, হার যদি হয়, ঠিক আছে, ব্যতি বাদ দিলাম, হার যদি হয়, ঠিক আছে, তখন কি হতে পারে? তখন হার মানে কি? হার মানে কিন্তু সেখানে দুইটা পক্ষ আছে, তাই না? হার মানে কি? হার মানে হচ্ছে সেখানে দুইটা পক্ষ আছে। ওকে, ফাইন। মানে হার কখন হয়? একটা যুদ্ধ, মারামারি, খেলায় হার কখন হয়? যখন অ্যাটলিস্ট দুইটা পক্ষ থাকে, ঠিক আছে, দুইটা পক্ষ মিলে মারামারি করছে, মনে করো দুইটা পক্ষ মিলে মনে করো মারামারি করছে, দুইটা পক্ষ মিলে যদি মারামারি করে, তাহলে কিন্তু একটা পক্ষের জয় হয় এবং আরেকটা পক্ষের হার হয়। তার মানে আমরা যদি ব্যতিহার বহুব্রীহি সমাসটা বুঝতে যাই, তাহলে আমরা বুঝবো যে সেখানে একটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে কারো না কারোর হার বা পরাজয় হতে হবে। এখন কেউ কি নিজে নিজে হারতে পারে? নিজে নিজে কিন্তু কেউ হারতে পারে না। অর্থাৎ অন্য কারোর সাথে কোনো একটা খেলা বা প্রতিযোগিতা বা মারামারি কোনো কিছু একটা যদি হয়, সেখানে কিন্তু তার হার হতে পারে, বুঝছো? তার মানে এখন মনে করো যে এক ফুটবল খেলা হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে, সেখানে কিন্তু একটা ক্রিয়ার পারস্পরিকতা আছে। তার মানে আর্জেন্টিনাও চেষ্টা করছে গোল দেওয়া, ব্রাজিলও চেষ্টা করছে গোল দেওয়া। এমন কিন্তু না যে আর্জেন্টিনা একাই চেষ্টা করছে গোল দেওয়া আর ব্রাজিল ক্রমাগত ডিফেন্ড করার চেষ্টা করছে, আবার এমনও না যে ব্রাজিল চেষ্টা করছে গোল দেওয়ার আর আর্জেন্টিনা ক্রমাগত সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে একটা পারস্পরিকতা যখন থাকে, এখানে একটা পারস্পরিকতা যখন থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি ব্যতিহার বহুব্রীহি সমাস। তখন সেটাকে আমরা বলতে পারি ব্যতিহার বহুব্রীহি সমাস, ঠিক আছে। আচ্ছা, তো যেমন আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে একাধিক পক্ষ আছে, তারা মিলে কিছু একটা করছে। এই পক্ষ হাতাহাতি করছে, এই পক্ষ হাতে হাতে মারছে, ওই পক্ষ হাতে হাতে মারছে, এই কারণে দুটো মিলে হাতাহাতি হচ্ছে। কানে কানে যে কথা, কানে কানে যে কথা, দেখো এইটাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে একাধিক ব্যক্তি দুইজন মিলে যখন কিছু একটা করছে, তখনই কিন্তু একটা ক্রিয়ার পারস্পরিকতা দাঁড়াচ্ছে এবং তখনই সেটা ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে, ঠিক আছে, তখনই সেটা ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি এরকম চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখা দেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি ইত্যাদি অনেক কিছুই কিন্তু এই ব্যতিহার বহুব্রীহি সমাসের
আওতাভুক্ত হতে পারে ইত্যাদি অনেক কিছুই কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাসের আওতাভুক্ত হতে পারে। তারপরে নয় বহুব্রীহি সমাসটা কি? নয় বহুব্রীহি সমাস আমরা ইতোমধ্যেই বলে ফেলছি, সেটা হচ্ছে যেই বহুব্রীহি সমাসের আগে ন থাকবে, নাই থাকবে, নেগেটিভ কিছু থাকবে, কোনো কিছুর অভাব বোঝাবে, তখন সেটা কিন্তু ন-ীয় বহুব্রীহি সমাস হয়। যেমন নাই জ্ঞান যার, অজ্ঞান। বেহেড যার, বেহেড মানে কি জানো? কারো যদি ঘাট থেকে কল্লা আলাদা করে ফেলা হয় তখন যে তার হেড থাকে না, সেটাকে আমরা হেড না থাকলে তখন সেটাকে আমরা বেহেড বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে নাই ভুল যার, এটাকে আমরা বলতে পারি নির্ভুল। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে দেখি একই রকম ভাবে নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুশ, অনন্ত, বেতাল, এগুলো কিন্তু ন-ীয় বহুব্রীহি সমাস। এগুলো কিন্তু ন-ীয় বহুব্রীহি সমাস। আচ্ছা, একটু রিক্যাপ করি, কুইক রিক্যাপ, তাহলে দেখবো যে তোমাদের মনে আছে কিনা। আমিও মাত্র পড়লাম, দেখি আমারও মনে আছে কিনা। প্রথমে আমরা পড়লাম ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ, ব্যাধি হলে কি হয়? ব্যাধি হলে তোমার অঙ্গহানি হতে পারে, যে অঙ্গটা তোমার কোনো বিশেষ কাজ করতে পারে। অর্থাৎ ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলা মানে হচ্ছে সেখানে কোনো বিশেষিত কাজ থাকতে পারবে না, অর্থাৎ সেখানে কোনো বিশেষণ থাকতে পারবে না। লং স্টোরি শর্ট, আমরা বলতে পারি যেই বহুব্রীহি সমাসের সমস্যমান পদে বিশেষণ পদ থাকে না, যেই বহুব্রীহি সমাসের সমস্যমান পদে বিশেষণ থাকে না, সেটাকে আমরা বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। গেল এক। 2 নাম্বার ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার, হার বললেই বোঝা যাচ্ছে কারো জয় হয়েছে, কারোর পরাজয় হয়েছে, অর্থাৎ সেখানে মনে হয় একটা মারামারি হয়েছে বা একটা হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তোমাদেরকে কিন্তু আমি শুরু থেকেই একটা কথা বলেছি, আচ্ছা, যে আমরা একটু নেট কানেক্ট করে দেখি। আচ্ছা, আমরা একটু নেট কানেকশনে মনে হয় প্রবলেম হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি সব ঠিকঠাকই আছে। দেখি তো ক্লাসের কি অবস্থা। হ্যাঁ, মাঝে একটু প্রবলেম হয়েছিল, বাট এখন আচ্ছা, আবার সব ওকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন সব ঠিক আছে, ক্লিয়ার, ওকে, গট ইট। তো মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কোনটা? দেখো, আমরা কিন্তু আগেই একটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা আগেই শিখেছি সেটা হচ্ছে যে কোনো একটা পদ, সেটা কি পূর্বপদ নাকি পরপদ, সেটা আমরা সমস্ত এই যে ব্যাস বাক্যটা আছে, ব্যাস বাক্যে সেটার অবস্থান থেকে কিন্তু আমরা নির্ধারণ করব না যে এটা কি পূর্বপদ নাকি পরপদ। আমরা দেখব এইখানে এই যে সমস্ত পদটা রয়েছে, এই যে সমাসবদ্ধ পদটা রয়েছে, এইখানে অবস্থান দেখবো। এখানে হাতে আগে, তার মানে হাতেটা পূর্বপদ। এখানে খড়ি পরে, তার মানে খড়িটা পরপদ। দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা কিন্তু পূর্বপদেও নাই, পরপদেও নাই। পূর্বপদ আর পরপদ ছাড়া বাকি যা কিছু ব্যাস বাক্যে থাকে সবকিছুকে আমি কাউন্ট করব মধ্যপদ হিসেবে, সবকিছুকে আমি কাউন্ট করব, কনসিডার করব মধ্যপদ হিসেবে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে সমস্ত পদ হচ্ছে হাতে। এখানে সমস্ত পদে আমরা দেখতে পাচ্ছি হাতে আছে, অর্থাৎ পূর্বপদ হাতে, খড়ি আছে, পরপদ খড়ি। যেই অংশটা নাই এই হাতে খড়িতে, সেটা হচ্ছে দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটাই হচ্ছে আমার মধ্যপদ। এবং এইখানে মধ্যপদটা লোপ হচ্ছে, যে কারণে এটা হয়ে যাচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তো এরকম হতে পারে গায়ে হলুদ হতে পারে, মেনিমুখ হতে পারে, ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা দেখব প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন একদিকে চোখ যার, এক চোখা, ঠিক আছে, তার মানে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত মানে কি? প্রত্যয় মানে কি এটা তো আমরা বুঝি, প্রকৃতি আর প্রত্যয়। আমরা তো একটা টপিক আছে না, এটার নাম তো আমরা সবাই জানি, টপিকটার নাম হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তার মানে প্রকৃতিটা আগে, প্রত্যয়টা পরে, প্রকৃতি আগে, প্রত্যয় পরে, ঠিক আছে। শব্দের গঠনের ক্ষেত্রে
প্রকৃতি আগে প্রত্যয় পরে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এই যে একটা সমস্ত পদের শেষে যখন আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তখন আমরা তাকে বলতে পারি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয় মানে কি এটা তো আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে শব্দের শেষ অংশে থাকে বা পদের শেষ অংশে থাকে সেটাকে আমরা বলি প্রত্যয়। আর আন্ত মানে কি? আন্ত বলতে অন্ত থেকে এটা এসেছে, অর্থাৎ যেই সমস্ত পদগুলোর অন্তে বা শেষে প্রত্যয় থাকে সেটাকে আমরা বলতে পারি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, ঠিক আছে। যেমন এইখানে দেখো, একদিকে চোখ যা, এক চোখ আ, ঠিক আছে। এই যে চোখের সাথে আ, ঠিক আছে। প্রত্যয়ান্ত মানে কি? শেষে প্রত্যয় যুক্ত হবে এরকম। প্রত্যয়ান্ত মানে হচ্ছে শেষে প্রত্যয় যুক্ত হবে এরকম, ঠিক আছে। আচ্ছা, ঘর মুখ, ঠিক আছে, মুখ যোগ ও, একটা ও প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু। খরচে, খরচ যোগ এ, বুঝছো? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস খুবই সহজ প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। আচ্ছা, এরপরে আমরা অলুক বহুব্রীহি সমাস সম্পর্কে একটা জিনিস দেখি। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটা বিশেষণ হয়, যেমন মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি, গলায় গামছা যার গলায় গামছা, ঠিক আছে। অলুক মানে কি? অলুক মানে হচ্ছে যেই সমাসে অ মানে না, লুক মানে লোপ পাওয়া, যে সমাসে বিভক্তি লোপ পায় না, যে সমাসে সমস্যমান পদগুলোতে যেই বিভক্তি থাকে সেই বিভক্তিগুলো লোপ না পেয়ে পরবর্তীতে সমস্ত পদটা হয়, সেটাকে আমরা বলতে পারি অলুক বহুব্রীহি সমাস। এবং মাথায় পাগড়ি যার, এখানে আমরা দেখো এই যে অন্তস্থটা আছে এটা কিন্তু একটা বিভক্তি, লোপ পায় নাই, এই কারণে এটা অলুক বহুব্রীহি সমাস। গলায় গামছা যার একই রকম, লোপ পায় নাই, ঠিক আছে। একই রকম ভাবে হাতে খড়ি, এটাকে কিন্তু আমরা অলুক বহুব্রীহি সমাসও বলতে পারি, কারণ এখানে এই যে হাতে, কানে, গায়ে, এখানে হাতে, মাথায়, অন্তস্থ, মুখে এই যে বিভক্তিগুলো রয়েছে এই বিভক্তিগুলো কিন্তু লোপ পাচ্ছে না। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া আজান দিচ্ছে, ঠিক আছে। আমি আজকের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আর অল্প একটু পড়াবো, তোমাদের নামাজের ওয়াক্ত থাকতে থাকতেই শেষ করবো, কারণ আমারও নামাজ পড়তে হবে। ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। আমরা বহুব্রীহি সমাস দিয়ে আজকে শেষ করবো, বহুব্রীহি সমাসটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ডোন্ট টেনশন, ঠিক আছে, ডোন্ট ওরি। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, আগেই বলেছি পূর্বপদে একটা সংখ্যাবাচক কিছু থাকবে, নিউমেরিক একটা ভ্যালু থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে, অর্থাৎ পরপদে একটা নাউন থাকবে এবং সমস্ত পদটা বিশেষণ হবে এবং সমস্ত পদটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ হবে, হলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা আ বা দীর্ঘ যুক্ত হয়, যেমন 10 গজি, ঠিক আছে, চৌচালা, ওকে। তারপরে একটা সমাস আছে, এইটা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। যেহেতু তোমরা কমেন্টে বলছো যে তোমাদের নামাজের জন্য সময় দিতে হবে, আমি আজকে বহুব্রীহি সমাস পর্যন্তই পড়াচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি পরের ক্লাসে তোমাদের বাকি যতটুকু অংশ বাকি আছে সেটা শেষ করে দিব। সো বহুব্রীহি সমাসটা আজকে শেষ করি তাহলে, ঠিক আছে। এখন অনেকগুলো রুলস পড়লাম, বহুব্রীহি সমাসের 8টা প্রকারভেদ পড়লাম, কিন্তু তারপরেও কিছু বহুব্রীহি সমাস আছে যারা কোনো রুলস রেগুলেশনসের ধার ধারে না, অনেকটা বাঙালি জাতির মতো ট্রাফিক আইন মানতে চায় না, ঠিক আছে। এইরকম যারা আছে তাদেরকে আমরা বলতে পারি নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে এরা কোনো নিয়মেরই ধার ধারে না। তো এই ধরনের যে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসগুলো আছে সেগুলোর নিয়ম নেই কোনো, কিন্তু আমরা একটু এক্সাম্পলগুলো দেখে রাখি, অবজেক্টিভের জন্য লাগতে পারে। দুদিকে অপ যা দ্বীপ, অন্তর্গত অপ যা অন্তরীপ, ঠিক আছে। এগুলো হচ্ছে নিপাতনে বহুব্রীহি সমাস। আচ্ছা, সো নরাকারের পশু যে নর পশু, তারপর জীবমৃত থেকেও মৃত যে জীবন মৃত, পণ্ডিত মূর্খ, এরকম কয়েকটা এক্সাম্পল কিন্তু আমরা দেখে ফেললাম। সো আজকের ক্লাসটা আমরা, যেহেতু তোমরা নামাজের জন্য টাইম চাচ্ছ এই কারণে তোমাদের সময় দিচ্ছি, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আমরা পুরো সমাসটা শেষ করে ফেলবো। আজকে বহুব্রীহি সমাসটা আমরা মূলত পড়লাম, বহুব্রীহি সমাসের যে 8টা প্রকারভেদ, এই 8টা প্রকারভেদ আমরা পড়লাম এবং বুঝলাম, এবং আমরা মনে রাখার ট্রিকগুলো শিখে ফেলেছি, কিভাবে ব্যাধিকরণ মনে রাখতে পারবো, কিভাবে ব্যতিহার মনে রাখতে পারবো, কিভাবে নয় অলুক এগুলো বুঝবো। নিপাতনে সিদ্ধটা আলাদা, এটা আলাদা করে পড়ে মনে রাখতে হবে, এটা আসলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই, কারণ নিপাতনে সিদ্ধ এক একটা এক্সাম্পল এক এক রকম ভাবে হয়, ঠিক আছে। সো তাহলে অনেকেই কমেন্টে বলছো যে ভাইয়া ক্লাসটা আরো আগে করলে ভালো হয়, ঠিক আছে চেষ্টা করব।
আর তোমরা কমেন্টে লিখে জানাতে পারো আজকের ক্লাসটা কেমন লেগেছে। যাদের নামাজে তাড়া আছে তোমরা এখনই ক্লাস থেকে বিদায় নিতে পারো। ঠিক আছে, আশফিয়া সাদরি বলছে ভাই এগুলো কি মুখস্থ রাখবো? না, মুখস্থ রাখতে হবে না, তুমি জাস্ট বুঝে বুঝে পড়লেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ বলছে নিশি। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা ফুল যে সমাজ সেটা কভার করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।